বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে লাইভ প্রোগ্রামটি যেহেতু ওপেন, সেই কারণে আমরা আজকে অনেকের সাথে কথা বলবো। জি, আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু দয়া করে জানাবেন। আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন দয়া করে। যে আমাকে শোনা যায়? যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু দয়া করে কমেন্টস করে জানাবেন প্লিজ। কে কোথা থেকে জয়েন করছেন তাও জানাবেন। ওকে, যান। তার মানে আমাকে শুনতে পাচ্ছেন, ওয়েলকাম। আমি সকলকে আবারও স্বাগত জানাচ্ছি এবং আনুষ্ঠানিকভাবে শুরু করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলের প্রতি শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি লাইভ প্রোগ্রামে সংযুক্ত হওয়ার জন্য। তো এই প্রোগ্রামটি আমরা প্রতিনিয়ত করে আসছি প্রায় 2 থেকে আড়াই বছরের মধ্যে কন্টিনিউ আমরা এই প্রোগ্রামটি নিয়মিত করে আসছি। তো এই প্রোগ্রামের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এই প্রোগ্রামে দুঃসময় দুর্দিনে যারা ডেস্টিনি 2000 লিমিটেডের প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছেন সার্বিকভাবে, আমরা তাদেরকে কথা বলার সুযোগ দিই এবং তাদের কথা শুনি। আর সমসাময়িক প্রেক্ষাপটগুলোও আমরা মানে এই প্রোগ্রামে নিয়ে আসি। তো আজকের প্রোগ্রামও তার ব্যতিক্রম নয়। তবে আজকের প্রোগ্রামে আমি প্রথমে আজকে ডেস্টিনি বিজনেস নিয়ে কথা বলবো। তো আমি আমার পরিচয় দিচ্ছি, নাম শহীদুল ইসলাম, আমি ইঞ্জিনিয়ার শহীদ নামে পরিচিত। আমি ডেস্টিনি 2000 লিমিটেড একজন ডায়মন্ড এক্সিকিউটিভ। এবং সবচেয়ে বড় পরিচয় হলো আমি 12 সালের পর থেকে বিরতিহীনভাবে প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছি আমার সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে। আমি এই প্রতিষ্ঠানের সহযোদ্ধা হিসাবে আমাদের সাথে অনেক মানুষ কাজ করেছেন, তাদেরই একজন সহযোদ্ধা হিসেবে আমি কাজ করার সুযোগ পেয়েছি। এই জন্য আমি নিজেকে গর্ব মানে নিজের প্রতি আমি গর্ববোধ করি। এবং সবচেয়ে বড় কথা হলো 12 সালের পর থেকে আমরা প্রতিষ্ঠান কেন্দ্রিক যে দৃষ্টিভঙ্গি আমরা ধারণ করেছি, লালন করেছি, পালন করেছি, আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আমাদেরকে এই আমাদের দৃষ্টিভঙ্গির যে ন্যায্যতাবাস মানে যে সঠিক যে দৃষ্টিভঙ্গি ছিল, এটা আল্লাহ আমাদেরকে কবুল করেছেন রফিকুল আলম স্যার এবং মোহাম্মদ হোসেন স্যারের মুক্তির মাধ্যমে। কারণ আমাদের এই প্রতিষ্ঠানের এমন পরিস্থিতি ছিল যে এই প্রতিষ্ঠান কোনোদিন ঘুরে দাঁড়াবে এরকম কোনো অবস্থান ছিল না। আমরা একটা আনসার্টেন ফিউচার নিয়ে কাজ করেছি এবং আল্লাহর স্পেশাল রহমতে স্যারেরা মুক্তি পেয়েছেন। এবং আমরা যে বিশ্বাস নিয়ে এই সংগ্রামটুকু চালিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে কাজ করেছি, আল্লাহর অশেষ রহমতে আস্তে আস্তে করে আল্লাহর অশেষ রহমতে আহ, আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পাপা করে প্রতিষ্ঠান ঘুরে দাঁড়ানোর জন্য যা যা কিছু দরকার সবকিছু কিন্তু ডে বাই ডে একটা একটা করে কিন্তু এগিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বিনীত অনুরোধ করব, আপনারা জানেন যে আমাদের এই প্রোগ্রামটি বিনিয়োগকারীদের স্বার্থ সংশ্লিষ্ট নিয়ে আমরা কথা বলি এবং মানে আগামী দিনের ব্যবসায়িক পরিবেশ তৈরি হচ্ছে সেই নিরিখে আমরা কাজ করি। তাহলে যেহেতু প্রতিষ্ঠানের স্বার্থ নিয়ে আমরা কথা বলি, সকলের স্বার্থে এই লাইভটি শেয়ার করে দিবেন, সবাই যেন সঠিক তথ্যটি পায়। জি, আমি আবারও সবিনয়ে অনুরোধ করছি যে এই লাইভ প্রোগ্রামটি শেয়ার করে দিবেন, আমাদের যেন সর্বোচ্চ সংখ্যক বিনিয়োগকারীরা আমাদের এই তথ্যগুলি পায়। আপনারা জানেন যে তথ্য বিভ্রান্তিরও কতগুলো বিষয় কিন্তু আমরা দেখতে পাই এবং এমন কিছু বিষয় যেটা আমরা আমাদের এই আঙ্গিনায় আশা করি না, তাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো আমরা মনে করি এগুলির নিরসন হবে এবং যারা এই কাজগুলি করছেন তারা অচিরেই তারা অনুতপ্ত হয়ে এই বিষয়ে তাদের অবস্থান নেবেন। কারণ সময় কিন্তু সবসময় একরকম যায় না।
তো আশা করি তাদের বোধোদয় হয়েছে, মানে আরো হবে, এবং প্রতিষ্ঠানের পক্ষে সবাই মিলে ইউনাইটেড হবে, এটাই আমাদের চাওয়া পাওয়া। তো যাই হোক, আমি আজকে ডেস্টিনির বিজনেস নিয়ে আমি কমন কিছু কথা শেয়ার করব। তার পাশাপাশি আমাদের যিনি আজকের আমাদের সম্মানিত অতিথি, কিশোরগঞ্জ থেকে সংযুক্ত হওয়ার কথা, আমাদের অ্যাডভোকেট, আমাদের কামাল ভাই, যিনি শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে উনি সরাসরি আজকে আমাদের সাথে সংযুক্ত হতে পারছেন না। তবে যেহেতু আমি গত মিটিংয়ে, লাইভ প্রোগ্রামে আমি বলেছিলাম যে আমাদের পার্টিসিপেন্টদের মধ্যে যারা আগ্রহী তারা অংশগ্রহণ করতে পারবেন, তো অলরেডি অনেকে কিন্তু আমার এখানে অংশগ্রহণ করছেন। তবে আমি কিছু বেসিক আলোচনা করার পরে আমি ওনাদেরকে নিয়ে আসবো, কয়েকজনকে আপনাদের সাথে কথা বলার সুযোগ তৈরি করে দেবো, এবং তারা যে প্রশ্ন করবেন তাদের সাথে আমি তাদের সমসাময়িক প্রেক্ষাপটে যে বিষয়টা আছে আমি ওপেন দিয়ে দিলাম লিঙ্কটা, যে কেউ এন্ট্রি নিতে পারবেন, কোনো সমস্যা নেই, এবং আপনি আপনার মতামত পেশ করতে পারবেন। তাহলে যারা অংশগ্রহণ করতে আগ্রহী বা কথা বলতে চান তারা আসবেন, এবং আমি তাদেরকে সুযোগ দিব। তার আগে আমি ডেস্টিনি বিজনেস নিয়ে একটু কথা বলতে চাই। ডেস্টিনি 2000 লিমিটেড বা ডেস্টিনি গ্রুপ, আসলে এই প্রতিষ্ঠান মানে এই প্রতিষ্ঠানের মানে আজকে এই ঘুরে দাঁড়ানোর রহস্যটা কি? এই যে 12 বছর একটা বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত, তারা কেন, কি কারণে এই 12টি বছর এই প্রতিষ্ঠানের পাশে ছিল বিরতিহীনভাবে, এটা কিন্তু কোনো কাকতালীয় বিষয় নয়। এটা কোনোভাবে কোনো কাকতালীয় বিষয় নয়। এটা ছিল একটা, মানে সত্যিকার অর্থে এটা ছিল একটা সামাজিক আন্দোলন। আর এই সামাজিক আন্দোলন বলেই কিন্তু আজকে ডেস্টিনি আলোর মুখ দেখতে যাচ্ছে আল্লাহর রহমতে। তো যাই হোক, আমি আহ, প্রথমত বলি ডেস্টিনির আমাদের যারা কলিগ, যারা অংশগ্রহণ করছে, আমি তাদেরকে অলরেডি এন্ট্রি নিয়ে নিলাম। আমাদের বেশ কয়েকজন, আমাদের যারা সম্মানিত যারা পার্টিসিপেন্ট, যারা আমাদের এখানে সরাসরি সংযুক্ত হয়েছেন, তারা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, তারা অলরেডি কিন্তু আমাদের লাইভে যুক্ত হয়েছেন। জি, প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা আমার কথা শুনছেন। এখন আসেন, যে কথাটা আমি বলছিলাম যে ডেস্টিনি কেন ঘুরে দাঁড়ালো, কারণটা কি। ব্যক্তিগতভাবে আমার উপলব্ধিটাই, মানে আসলে আমি অনেক বেশি, মানে অনেক ভালো বোধ করতেছি যে ডেস্টিনি আসলে কোনো ব্যবসা প্রতিষ্ঠান না। ডেস্টিনি মূলত ব্যবসার মাধ্যমে মানুষকে সহযোগিতা করার এক সামাজিক দায়বদ্ধ এক প্রতিষ্ঠান, যাদের ব্যবসা করার মাধ্যমে ব্যবসায়িক পরিবেশ পাশাপাশি সমাজের বিভিন্ন আঙ্গিনায় সংস্কারমূলক কাজের সাথে জড়িত থেকে একটি সভ্য সমাজ গড়ার ক্ষেত্রে একটা ভূমিকা রাখার মতো একটা প্রতিশ্রুতিশীল একটা প্রতিষ্ঠানের নাম হলো ডেস্টিনি 2000 লিমিটেড বা ডেস্টিনি গ্রুপ। তো এটার মূল রহস্যটা হলো ডেস্টিনি আসলে একটি চেতনার নাম। ইংরেজিতে এটাকে বলে স্পিরিট। এখন এই স্পিরিট থাকার কারণেই কিন্তু আজকে ডেস্টিনি যে ঘুরে দাঁড়ানোর যে আজকে যে হাঁটি হাঁটি পাপা করে প্রতিনিয়ত যে আমরা ভালো সংবাদগুলি পাচ্ছি, এবং প্রতিষ্ঠান ঘুরে দাঁড়ানোর জন্য সব রকমের কার্যক্রম করে আগাচ্ছে, এর একটা মাত্র কারণ হলো এই প্রতিষ্ঠান একটা স্পিরিট রূপে দাঁড়ায় আছে। তো আমার খুব ভালো, মানে আসলে আপনাদেরকে এই 12 সালের পর থেকে এই জার্নির একটা স্মৃতিচারণ আমি আপনাদের সাথে করব,
তবে আজকে নয়, আরো আরো পরিবেশ আরেকটু জায়গা যাক, ব্যবসায়িক পরিবেশটা আর একটু তৈরি হোক, তখন আমি এই এই প্রতিষ্ঠান যে স্পিরিট হয়ে দাঁড়ায় আছে, কিছু মানুষ কিন্তু আমাদেরকে অবজার্ভ করেছে যে আসলে কি আমরা এই প্রতিষ্ঠান কি টাকার উপর দাঁড়ায় আছে, নাকি সত্যিকার অর্থে মানুষের প্রতি তার কোনো কমিটমেন্ট আছে। তো এই যে মানুষের প্রতি কমিটমেন্ট আছে, এইরকম কিছু মানুষ কিন্তু আমাদেরকে এই 12 সালের পর থেকে প্রতিনিয়ত ফলো করেছে। এটা হয়তো সবাই জানে না, তবে পাবলিকলি আমি এটা আনবো। আমি তাদের আজকে নাম বলছি না, এরকম মানে কয়েকজন মানুষকে আমি সরাসরি চিনি, এবং তারা অলরেডি ফলো আপে রেখেছে আমাদেরকে, এবং শেষ পর্যন্ত তারা স্বীকার করেছে, স্বীকৃতি দিয়েছে যে না, আসলে সত্যি এই প্রতিষ্ঠান একটি স্পিরিট রাখে, সমাজের প্রতি তাদের কমিটমেন্ট আছে, সেই কারণে কিন্তু এই প্রতিষ্ঠান ঘুরে দাঁড়াচ্ছে। এখন স্পিরিট কি? স্পিরিট কিন্তু একটা এনার্জি, এটা একটা শক্তি। বিজ্ঞান কি বলে? এখন দেখেন, স্পিরিট কথাটুকু দেখবেন আমাদের দেশের প্রেক্ষাপটে বিশেষ করে ইন্টেলেকচুয়াল যারা বিভিন্ন টক শোতে কথা বলে, তারা অনেকেই স্পিরিট নিয়ে কথা বলে। এই স্পিরিটটা হলো, বিজ্ঞান বলতেছে এটা একটা এনার্জি। আর আমরা জানি শক্তির কোনো ক্ষয় নেই, শক্তি শুধু রূপান্তরিত হয়। তো ঠিক তদ্রুপ ডেস্টিনি 2000 লিমিটেড যে একটা স্পিরিটের উপর দাঁড়ায় ছিল, এই মানুষের চিন্তার মননে গভীরে এই প্রতিষ্ঠানের ভালোবাসা মানে মানুষের অন্তর্নিহিত গভীরে স্পর্শ করেছে বলেই এই প্রতিষ্ঠান আবার ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে যে 12 বছর সংগ্রাম করেছে এই সংগ্রামী যোদ্ধারা সবাই মিলে, এবং পাশাপাশি আজকে সবাই মিলে আবার আস্তে আস্তে করে সবাই ঐক্যবদ্ধ হয়ে ব্যবসায়িক পরিবেশ তৈরির দিকে কিন্তু আমরা যাচ্ছি। তার মানে স্পিরিট কিভাবে তৈরি হলো? আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, এই পৃথিবীতে যে সকল সোসাইটিতে, সমাজে, যখন কোনো সমাজ মানে অন্ধকারে নিমজ্জিত হয়, কোনো আলোর মুখ দেখে না, তখনই ওই সমাজে আল্লাহ তাআলার তরফ থেকে কোনো একজন সমাজ সংস্কারক বিভিন্ন স্টাইলে কাজ শুরু করেন। এক একজনের কাজের ধারা এক এক রকম। তো এখন এই কাজটি আসলে শুধুমাত্র অর্থের উপর কিন্তু দাঁড়ায় নাই, অর্থের মাধ্যমে কিন্তু এই প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠানের টোটাল আগামী দিনের সবকিছু তৈরি হবে, কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু অর্থ নয়। কারণ অর্থ ছাড়া কিন্তু মানুষ প্রতিষ্ঠানে কাজ করবে না, কর্মসংস্থান সৃষ্টি হবে না, এবং সামাজিক যে আপনার চলমান যে মানে কি বলে আপনার ধারা, এটাও কিন্তু রক্ষা হবে না। সেই জন্য এই প্রতিষ্ঠানে যিনি কর্ণধার, যিনি এই প্রতিষ্ঠানটাকে পরিকল্পনা, যার পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়ন করার ভূমিকা রয়েছেন, উনি হলেন জনাব মোহাম্মদ রফিকুল আমিন স্যার। এই ব্যক্তিটি এই প্রতিষ্ঠান কেন্দ্রিক যে পরিকল্পনা তৈরি করেছেন, এটাই একটা স্পিরিট হিসাবে উনি এই প্রতিষ্ঠানকে একটা প্যাকেজ, একটা চিন্তা চেতনার মধ্যে নিয়ে আসছেন। আর যার ফলশ্রুতিতে এই স্পিরিটটা কিন্তু সমাজের মানুষের মনের মধ্যে, মননে, চিত্তে মননে কিন্তু একেবারেই মানে প্রোগ্রামিং হয়ে বসে আছে, যেই কারণে ডেস্টিনি একটা ভালোবাসার নাম। এখন আমাদের যারা ডেস্টিনিতে জড়িত, তারাই শুধু আমরা জানি যে ডেস্টিনি আসলে কেমন প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের কাজের পরিবেশ কেমন, এটা শুধু আমরা জানি। কিন্তু আমাদের বাইরের মানুষগুলো কিন্তু আমাদের সম্বন্ধে এই মিডিয়া ট্রায়ালের কারণে একটা নেতিবাচক ধারণা এখনো হয়তো আছে, তবে এটা অচিরেই কেটে যাবে। আমরা আমাদের বাণিজ্যিক কার্যক্রম যখন শুরু করব, এর পরবর্তীতে আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের যারা আছে, আমাদের সোসাইটির বাইরে, তারাও কিন্তু বুঝবে যে না, এই প্রতিষ্ঠান আসলে একটা প্রতিশ্রুতিশীল, দায়বদ্ধ প্রতিষ্ঠান। এটা কিন্তু বুঝতে পারবে মানুষ, আর একটু সময় লাগবে। এবার আমাদের পরিকল্পনা এবং আমাদের ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে এটাও কিন্তু একটা মূল এজেন্ডা হিসেবে কাজ করবে, এবং এদেশের মানুষ, এদেশের জনগোষ্ঠী 2 দিন আগে পরে বুঝতে পারবে যে না, এই প্রতিষ্ঠানের প্রতি আসলে ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র করা হয়েছে। এই প্রতিষ্ঠান আসলে ষড়যন্ত্রের শিকার হওয়ার কারণে তারা তাদের কার্যক্রমকে কন্টিনিউ করতে পারে নাই। এটা অচিরেই আমরা জানি, কিন্তু এখন সবাই জানবে। এই জন্য আমাদেরকে একটু ধৈর্য ধরা লাগবে। ডে বাই ডে আমরা আমাদের কার্যক্রমটাকে গতিশীল করি। আমরা আমাদের করার মাধ্যমে আমরা যখন আবার কার্যক্রম সফল হবো, তখন অটোমেটিকলি আমাদের সমাজের মানুষগুলি তাদের যে দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু বদলাবে। কিন্তু কথা হলো, আমরা যারা এটার সাথে জড়িত,
তাহলে আমরা অনেকেই এই প্রতিষ্ঠান কেন্দ্রিক আমরা পরিচয় দিতে পারি না। এটা কেন? এটার কারণ হলো বেশিরভাগ মানুষ, হ্যাঁ, আমাদের এখানে আলহামদুলিল্লাহ যারা অংশগ্রহণ করলেন, লাইভে দেখছেন, আমি বিনীত অনুরোধ জানাবো যে আপনাদের এই প্রতিষ্ঠান কেন্দ্রিক আমরা যে তথ্যগুলি আপনাদেরকে প্রদান করি এগুলি মানুষের প্রয়োজন। তাই এই লাইভটি যারা শেষ মুহূর্তে অংশগ্রহণ করেছেন তারা একটু শেয়ার করে দিবেন প্লিজ। তো এখন, হ্যাঁ, যে কথাটা বলছিলাম যে এই প্রতিষ্ঠানের বাইরে যারা আছে তাদেরও কিন্তু দৃষ্টিভঙ্গি বদলাবে। কিন্তু আমার বক্তব্য হলো, আমার যেটা চাওয়া পাওয়া, যে আমরা যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত, আমরা যেন এই প্রতিষ্ঠানের প্রতি, যেহেতু সবাই এখন ক্লিয়ার যে আমরা ষড়যন্ত্রের শিকার হয়েছে, এবং কি কারণে, কেন বা কি কারণে অলরেডি মিডিয়াতে আমাদের ব্যারিস্টাররা, আমাদের আইনজীবীরা এই বিষয়গুলো তুলে ধরেছেন। তো এখন কিন্তু আমরা সবাই জানি। সেজন্য এই প্রতিষ্ঠানের সাথে আমরা যারা জড়িত, আমরা যেন এই প্রতিষ্ঠানকে যখন আমরা পরিচয় দিতে যেন কার্পণ্য না করি, পরিচয় দিয়ে যেন আমরা গর্ববোধ করি, অহংকারী নয়। অন্তত আমরা যেন সত্যিকারে একটা দায়বদ্ধ প্রতিষ্ঠান হিসেবে আমরা যে অন্যায় করিনি, আমরা যে মানুষের পাশে দাঁড়িয়েছি, এই বোধটুকু আমাদের কিন্তু আমরা লালন করে আমরা আমাদের পরিচয় দেব, ডেস্টিনির পরিচয়। কারণ আমাদের পরিচয় দেওয়ার মাধ্যমেই কিন্তু আমাদের আস্তে আস্তে করে এই সমাজের যে মানে দৃষ্টিভঙ্গি সেটা বদলাবে। দেখেন আজকে আপনারা হয়তো ফেসবুকে ওখানে দেখেছেন, আজকে কানাডিয়ান এই আর কি নরওয়েজিয়ান যিনি একজন ডেপুটি অ্যাম্বাসেডর বাংলাদেশে নিযুক্ত আছেন, ওনার একটা প্রোগ্রামে আমার যাওয়ার সুযোগ ছিল। আমি আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলাম। এই কি কি নিয়ে আলোচনা হয়েছে পরবর্তীতে আপনারা জানতে পারবেন, কারণ আমরা অ্যাডভান্স কিছু টেকনোলজি তাদের সাথে আমাদের কথা হয়েছে। এই জিনিসগুলো আমরা কাজে লাগানোর জন্য আমরা কাজ করব। তো এখন সেখানে গিয়ে যখন আমি আমার পরিচয়টা দিলাম যে আমি ডেস্টিনির সাথে জড়িত, এর মধ্যে একজন ভদ্রলোক অলরেডি, আমি এই মুখ ফুটে বলার কারণে সে আমাকে কিন্তু সিরিয়াসলি কিন্তু রেসপেক্টের জায়গায় মানে দেখেছে। এখন মিডিয়া ট্রায়ালের কারণে এখন আমরা কিভাবে পরিচয় দিচ্ছি, আমাদের আচরণের উপর ডিপেন্ড করবে সমাজের মানুষের কিন্তু দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তো সেজন্য আমরা যারা এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছি, আমরা ডেস্টিনিতে ছিলাম, আসি, এবং আগামী দিনে ডেস্টিনির মাধ্যমে আমরা ব্যবসা করার মাধ্যমে আমরা একটা কন্ট্রিবিউশন রাখবো, সোসাইটির পাশে দাঁড়াবো, এরকম একটি প্রতিশ্রুতি আমাদের মধ্যে, আমাদের কিন্তু সার্বিক প্রতিষ্ঠানের আছে। সুতরাং আমরা যদি এই জিনিসটাকে ধারণ করি তাহলে অটোমেটিকলি আমাদের বিহেভিয়ারের মধ্যে একটা কমিটমেন্টের পরিচয় পাওয়া যাবে, এবং সোসাইটির মানুষ কিন্তু আস্তে আস্তে এই প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হবেন, এবং আমাদের ব্র্যান্ড ইমেজ কিন্তু সমাজে একটা পজিটিভ ভাইব তৈরি করবে। এই বিষয়টা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তো সেটার প্রতিফলন আমি আজকেও কিন্তু এমন একটা এনভায়রনমেন্টে গিয়েছি যেখানে আমাদের দেশের বেশ কিছু স্বনামধন্য আপনার কি বলে ব্যবসায়ীরা ছিলেন, এবং সাথে আপনারা অনেক এলিটরাও ছিলেন। তো আমি দেখেছি এখানে পরিচয় দেওয়ার কারণে তারা টুকিটাকি জানতে চাইছে। আমি যখন কিছু তথ্য তাদেরকে শেয়ার করলাম, তখন তারা আসলে ডেস্টিনিকে অত্যন্ত ভালোভাবে কিন্তু রিসিভ করেছে। তো এটা হলো নিষ্ঠুর বাস্তবতা। তো এই জন্য আমরা যারা ডেস্টিনির সাথে জড়িত, আমরা যেন আমাদের পরিচয়টা যেন না লুকাই, কারণ আমরা তো অন্যায় করিনি। তাহলে ষড়যন্ত্র করে আমাদেরকে মিডিয়া ট্রায়াল করে সমাজের কাছে আমাদেরকে কি করা হয়েছে, আমাদেরকে মানে সমালোচিত করেছে, একটা কন্ট্রোভার্সিয়াল পরিবেশ তৈরি করেছে। তো এটা এটা আমরা আমাদের আচরণ দ্বারা, আমরা আমাদের অ্যাক্টিভিটিস দ্বারা এটাকে বদলাইতে হবে আমাদেরকে, এবং এটা আমরা পারবো। এবং আজকে আমার যে মানে যে এক্সপিরিয়েন্সটা, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আসেন, তো আজকে যেহেতু আমাদের সম্মানিত অতিথি মানে যিনি নাই, অসুস্থতার কারণে উনি অংশগ্রহণ করতে পারেন, এখানে কয়েকজন অতিথি কিন্তু এসছেন। আমরা আজকে মুক্তভাবে যেহেতু সুযোগ দিয়েছি, আমি আহ, ইয়ে করব যে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে থেকে তাদের কথা আমরা শুনবো, তারা কি বলতে চায়। তাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার প্রতি, যে বর্তমান প্রেক্ষাপট, আমি তাদের উত্তরগুলো দিব। আমি খুলে দিচ্ছি। প্রথমে জয়নব আক্তার, আপনাকে, আপনি আসেন একটু কথা বলেন।
মোটটা তো ক্লিক আরে লিভ করলে কেমন হইব? মোটটাতে ক্লিক হ্যাঁ, করো না, তাহলে তো এটা open হবে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, জনাব আপা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখানে মামুন সেনবাগ, আপনি একটু কথা বলেন। ভিডিওটা অন করেন। হ্যালো, সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, জি, আপনি ভালো আপনি আছি। হ্যাঁ, ভিডিওতে আসেন একটু দয়া করে। হ্যাঁ, অনলাইনে আসেন, আমাদের দর্শক শ্রোতা আপনাকে দেখতে পাচ্ছে। জি হ্যাঁ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আসসালামু মামুন, কেমন আছেন আপনি? আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ আছি ভাই, ভালো আছি। হ্যাঁ, আমাদের দর্শক শ্রোতারা আপনাকে দেখতে পাচ্ছে। জি, হ্যাঁ জি। তো আপনি আপনার আমাদের প্রিয় দর্শক শ্রোতারা সারা পৃথিবী থেকে দেখছে। আপনার কোনো বক্তব্য থাকলে আপনি আমাদেরকে একটু প্লিজ আপনার কথা শুনুন, বলেন। জি, ধন্যবাদ ভাই। জি। আজকে কোন বিষয়ে বক্তব্য স্যার? না, আপনি তো আসছেন, যেহেতু আমরা লিঙ্ক দিচ্ছি, আপনি কিছু বলতে চাচ্ছেন, তাই তো প্রোগ্রামে অংশগ্রহণ করছেন। এখন আপনি কি বলতে চান বলেন, বা আর আপনার কোনো প্রশ্ন থাকলে তাও করতে পারেন। জি জি, যে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা তো ডলার ডিসি নিয়েছিলাম। না না, এখানে আমরা সাংগঠনিক কথা বলতেছি প্লিজ। হ্যাঁ, আমরা কোনো ব্যবসায়িক আলোচনা আচ্ছা, করতেছি না, আমরা আমাদের আন্দোলন কেন্দ্রিক। কারণ আমাদের যখন বিজনেস চালু হবে ডেস্টিনির, তখন আমরা কথা জি, বলবো। ও আচ্ছা, ধন্যবাদ। জি। না, আমার কোনো অভিযোগ নাই। আমরা তো অ্যাক্টিভ আছি আপনার সাথে। দুঃসময়ে 12 সাল থেকে আছি, আন্দোলন বিভিন্ন ওশিয়ানবাগ থেকে আমরা আছি গোল্ড ডায়মন্ডে। হুম। আমাদের আর কোনো অভিযোগ নাই এখানে, কারণ এখন তো আমরা তাহলে আমাদের মুক্তির আমাদের রাজনীতিতে দর্শক আছি। শ্রোতা যারা দেখছে, আপনাকে শুনছে, আপনার কথা, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। ইনশাল্লাহ আমরা দর্শক, যারা আপনার চলে থাকা ডিস্ট্রিক্টের এখানে অ্যাটলিস্ট জড়িত আছে, আর দুঃসময় ছিল, এখনো আছে, সামনেও সবাই আমরা একসাথে থাকবো। এটাই আমাদের কমিটমেন্ট আর কি। এখানে যেহেতু সামনে ব্যবসায়িক একটা দরজা খুলতেছে, সেই হিসাবে আমরা সবাই একসাথে আহ আপনাদের সাথে থাকবো, সবাই থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে, এই যে ধরেন সারারা মুক্তি পেলো পেলো, এবং জি সার্বিকভাবে আস্তে আস্তে করে পরিবেশ তৈরি হচ্ছে। এখন আপনার আগে একরকম ছিল অনুভূতি হয়তোবা, বা অথবা আপনার এই মুহূর্তে কেমন আপনি কেমন ফিল করতেছেন, মানে এই যে সামনে ব্যবসায়িক পরিবেশ, ব্যবসার জন্য যে কোনো সময় মানে ব্যবসায়িক টোটাল পরিবেশটা তৈরি হয়ে যাবে, এখন আপনার কাছে কেমন লাগতেছে টোটাল বিষয়টা? জি, আমার কাছে ভালো লাগতেছে, কারণ এখানে যেহেতু এমডি চেয়ারম্যান মুক্তি পেয়েছে, সেজন্য আমাদের ব্যবসায়িক এই সিস্টেমটা ভালোভাবে অ্যাপ্লাই হবে। আগে পরে তো অনেকবার চালু করার চেষ্টা করেছিল, কিন্তু আসলে ওইভাবে হয় নাই। এখন যেভাবে ইনশাল্লাহ হবে, আমরা যেভাবে দেখছি বা দেখতেছি, আপনাদের কাছ থেকে যেটা শুনতেছি, মোটামুটি ভালো ব্যবসা হবে ইনশাল্লাহ, আচ্ছা, এটাই আশা করি। ঠিক আছে। ধন্যবাদ মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সেনবাগ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এখন আছেন আমাদের হাইমসর থেকে আমাদের জয়নব আক্তার। ম্যাডাম, জি, আপনাকে আমি মাইক্রোফোনটা খুলে দিলাম, আপনি কথা বলেন। ঠিক আছে মামুন, থ্যাংক ইউ, আবার কথা হবে কোনো এক সময় ইনশাল্লাহ। ধন্যবাদ, সালাম আলাইকুম। আসসালাম। হ্যাঁ জয়নব আক্তার, আপনি জয়নব আক্তার আমাদের সম্মানিত পিএইচডি। হ্যাঁ, আপনি মাইক্রোফোনটা ইয়েটা ইয়েটা খোলেন, আপনার ক্যামেরাটা অন করেন যদি সম্ভব হয়, অথবা আপনি
যদি কমফোর্ট ফিল করেন তাহলে ক্যামেরাটা অন হয়। জি, জি, স্বাগতম আপনাকে। আসসালাম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, জি, কেমন আছেন আপনি? হ্যাঁ, আছি আছি, ভালো আছি ম্যাডাম, ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আমি একটু পিছনের দিকে যেতে চাই আর কি, ডেস্টিনিতে আসা এবং আমার আজকের অবস্থান পর্যন্ত মিলে, যদি একটু সময় থাকে আপনার, জি, জি, আমি না একটু না, কথা বলতে আজকে চাই। তো আজকে ওপেন, আপনি কথা বলেন, কারণ আমাদের যেহেতু আমি গত প্রোগ্রামেও ডিক্লেয়ার দিয়েছি যে আমি লিংক দেব, যারা যারা কথা বলতে চায় তাদেরকে কথা বলার সুযোগ দিব। জি, বলেন আপনি। আমি ডেস্টিনিতে জয়েন করছি আসলে 2006 সালে। হ্যাঁ, আপনার পরিচয়টা দিয়েন। হ্যাঁ, আর ঠিক আছে, বলেন, বলতে থাকেন। হ্যাঁ, আমি জয়েন করছি পিএইচডি ডেস্টিনি 2000 লিমিটেডের। আমার আপলাইন পিএইচডি হলো সুফি আহমেদ রোজেন এবং উজ্জ্বল কুমার। এরা দুইজন আমার আপলাইন পিএইচডি। আর এর উপরে যারা ছিল ডায়মন্ড থেকে শুরু করে, আসলে তাদের সাথে আমার এখন তেমন কোনো যোগাযোগ নাই, সেভাবে কমিউনিকেটও হয় না। তো আমি ব্যক্তিগত পরিচয় দিব। আমি যখন ডেস্টিনিতে জয়েন করি তখন অলরেডি আমি একটা গভর্নমেন্ট স্কুলের হেডমিস্ট্রেস। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করা। আমার মেয়ে 2008 সালে সারা বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় ফার্স্ট হয়েছিল, সারা বাংলাদেশের ন্যাশনাল ইয়ের। তো গভর্নমেন্ট স্কুলের হেডমিস্ট্রেস থাকাকালীন আমার কাছে অফারটা আসে এবং আমি জয়েন করে আস্তে আস্তে আমার কাজটা শুরু করি। 2007 সালে আমার বাবা ক্যান্সার আক্রান্ত হয়, আমার বাবা মারা যায় 7 ডিসেম্বরে। আমার বাবা মারা যাওয়ার কালীন সময়ে ঢাকা মেডিকেলে যখন ভর্তি ছিলেন, আমার আপলাইন ডায়মন্ড পিএইচডিরা তখন তারা খুব সিরিয়াসলি কাজ করেন এবং আমি মতলব থেকে যেতে পারতাম না। প্রতিদিনে একজন দুইজন লোক করে আমার বাবাকে দেখতে যাইতো ওখানে মেডিকেলে। আমার আব্বা ফোন দিত যে এরকম ঢাকা থেকে অমুক আসছে, এরকম নাম বলতো। আমার কাছে আশ্চর্য লাগতো যে আমি তো আসলে সেভাবে কাজ করি না, আমি গভর্নমেন্ট চাকরি করি, টুকটাক একটু জাস্ট প্রোগ্রামে অংশগ্রহণ করি। এই মানুষগুলো আমার বাবাকে দেখার জন্য ঢাকা মেডিকেলে চলে আসছে। ওই থেকে আমার আসলে ডেস্টিনিতে কাজ করার ইয়েটা জাগে, স্প্রিয়াটা শুরু হয় ওখান থেকে মূলত। আর বাবা মারা যাওয়ার পরে আমি আস্তে আস্তে আমার টিমও আগাইতে থাকে, আমিও কাজটা শুরু করি দ্রুত গতিতে করতে করতে। আমার যখন উইকলি আসা শুরু হয় 2012 সালে, আমি অলরেডি পিএইচডি হয়ে যায় এবং আমি তখন গভর্নমেন্ট চাকরিটা ছেড়ে দিচ্ছি। কিন্তু আমি কিন্তু সরকারি চাকরির একজন গভর্নমেন্ট হেডমিনিস্ট্রেট ছিলাম, ওই চাকরিটা আমি ছেড়ে দিয়েছি রফিকুল আমিনের ডাকে। ফুল টাইম আমি চলে আসছিলাম দেশে। আমি ফুল টাইম আসার পরে উনি জেলখানায় ঢুকলেন, উনি স্বেচ্ছায় উনি কারাবরণ করলেন, উনি গেলেন, কিন্তু আত্মসমর্পণ করলেন। আমাদের প্রত্যেকের বিশ্বাস ছিল যে উনি বেরিয়ে চলে আসবেন 3 মাস সর্বোচ্চ। আমরা কিন্তু ওই 3 মাস গুনতে গুনতে আসলাম। ওই দিন এমডি স্যার একটা প্রোগ্রামে আপনার সৌজন্যে আমরা অংশগ্রহণ করতে পারছিলাম। তো ওই দিন আসলে ওই যে স্যার বলতেছিলেন যে মোহাম্মদ হোসেন স্যার বলতো 12 বছর লাগবে, এমডি স্যার বলতে যে আমরা 3 মাসের মধ্যে বেরিয়ে যাব। এটা একটা স্পিড। আসলে আমার মধ্যে এরকম মনে হইতো যে আগামী 3 মাসের মধ্যেই স্যার বেরিয়ে যাচ্ছে। এর মধ্যে আমার বিভিন্ন দিক থেকে চাকরির অফার আসছে। আমি কিন্তু 2.5 বছর পর্যন্ত আমার গভর্নমেন্ট চাকরিটা ঝুলছে। আমি স্বেচ্ছায় যেহেতু আমি চলে আসছি, আমি আবার জয়েন করতে পারতাম, কিন্তু আমার ভিতরে একটা জিনিস কাজ করছে যে আমি যে গভর্নমেন্ট চাকরিটা ছেড়ে চলে আসলাম, আমি ওখানে ব্যাক করবো। আমি তাইলে আমার তো স্বপ্ন হলো কিছু মানুষকে আমি এখানে কর্মসংস্থান করবো। তা আমি অ্যাডমিনিস্ট্রেটর, আমার নিজের অবস্থান থাকবে, কিন্তু ওখানে তো আমি কাউকে আর স্পন্সর করতে পারবো না, কোনো লোককে অর্থনৈতিক সহায়তা দিতে পারবো না। ওই জিনিসটা আমার ভিতরে কাজ করছে। কিন্তু আমি যখন চাকরিটা ছেড়ে দিয়ে চলে আসলাম, আমার মেয়ে মাত্র ক্লাস 8-এ পড়ে, বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতে পড়াশোনা করতো। আমি ব্যক্তিগত জীবনে গত 12 বছরে যে পরিমাণ বিপর্যয়ের ভিতর দিয়ে গেছি, এটা কল্পনার বাইরে, বলার অপেক্ষা রাখে না। কিন্তু বিশ্বাস ছিল যে যত কিছুই হোক রফিকুল আমিন স্যার বেরিয়ে আসবেন, এবং ওই বিশ্বাসটা আজও পর্যন্ত আছে। এবং শেষের 1 বছর আপনি মনে খেয়াল করছেন যে এমন কোনো, যখনই ডেট পড়তো আমরা কিন্তু সরকার চলে যেতাম জেলখানায়, ওনার ইয়েতে আদালতে দাঁড়ায় থাকতাম ঘন্টার পর ঘন্টা, শুধু জাস্ট উনি কি বলে ওনার কথাগুলো শোনার জন্য আর কি। আর আমি সৌভাগ্যবান এই কারণে যে শেষ সময় হলো সরাসরি আপনাকে কখন আমি কাজ, দেশটির যতদিন কাজ করছি আমি ইঞ্জিনিয়ার শহীদ বেগে পাই নাই। কিন্তু আপনার পর্যায়ক্রমে অনলাইনে আপনার এই মিটিং গুলাতে গ্রুপে থাকার কারণে আমি মনে হয় ঠিকই আছি আপনার আপনার কারণে। কারণ আপলাইন গুলাতে উপর থেকে সেভাবে আসলে ওইভাবে নাই কেউ। আর না থাকার পিছনে এদেরকে আমি দোষারোপ করবো না, কারণ প্রত্যেকের একটা ব্যক্তিগত জীবন আছে, প্রত্যেকের নিজস্ব একটা ইনকাম, সংসার চালাইতে হয়। তাদের পক্ষেও সম্ভব না আসলে এই জায়গাটার মধ্যে 12 বছর একটা সংসার থেকে মানুষের ইনকাম যদি না থাকে, যে ব্যবসাটা থেকে, সেখান থেকে তারা কি করবে? তাদের করণীয় কিছু নাই। আমি কাউকে দোষারোপ করি না, কিন্তু আল্লাহ আমাদের সহায় আছে। আল্লাহ সহায় থাকার কারণে রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার যে আজকে জীবিতভাবে সুস্থভাবে ভালোভাবে আমাদের মাঝে ফিরে আসছে। ব্যবসা আমাদের হবে, এটা নিয়ে এখন আর আমরা কোনো চিন্তা করি না। আমরা আরো Right. আরো মানুষকে, যে স্বপ্ন ওনার যে 2 কোটি মানুষকে দেশের কর্মসংস্থান করবে, আমি অলরেডি ডোরা নিছি, দিন শুরু করছি।
আমার কাজও চলতেছে আস্তে আস্তে। আমার টিম আশা করি যে আপনি যেই প্ল্যানে আমাদেরকে যেভাবে নিয়ে আসছেন ওই প্ল্যান, আমি আশা করি যে আমার উইকলিতেও সমস্যা হবে না। আমার নতুন করে আমি সেন্টার শুরু করলে কাজ শুরু করলে আমার পিএইচডি আমার সেটা থাকবে ইনশাল্লাহ। আমি সেভাবেই আগাবো। আর আমি সৌভাগ্যবান যে আমি আপনার আপনার সহচর্যে আসতে পারতেছি। আপনার ডাকবো ডায়মন্ডে আমি কাজ করার সুযোগ পাইছি, আপনার ইয়ে পাইছি আমি। এবং আমি আশা করবো আমার এই ব্যবসার ক্ষেত্রে আপলাইন কে কোথায় আছে আমি জানি না, আপনি মেন্টর হিসাবে আমাকে আপনি কোনোদিন হারিয়ে যেতে দিবেন না, আপনি ধরে রাখবেন। এটুকু আমি আপনার কাছে সবসময় চাই। না, থ্যাংক ইউ, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে ব্যবসা তো এমনি হবে, আবার তা আসলে কেউ চাইলেও ব্যবসা হবে, না হলেও হবে, ইনশাল্লাহ। তারপরেও একজন মেন্টর লাগে যে কোনো ব্যবসার ক্ষেত্রে, এটা আমি স্যারের কাছ থেকে আমরা শিখছি যে মেন্টর লাগে। আর আমি এই 12 বছরে কি হারাইছি সেটা বলবো না, আমি মনে করি যে আমি যদি 12-র পরে ডায়মন্ড, আমার ডায়মন্ড সেট ছিল, ডায়মন্ড হয়ে যেতাম, আজকে রফিকুল আমিনের পাশে বসে যেভাবে কথা বলার সুযোগ পাইছি, যেভাবে ওনাকে সরাসরি দেখার সুযোগ পাইছি, এই 12 বছর ব্যবসা চলে হয়তো আমার ঠিকানাটা ওনার জায়গায় হইতো না, ওনার পাশে যেতে পারতাম না। তাহলে এই দুর্যোগটাকে আমি মনে করি এটা আমার জন্য সুযোগ। আপনার কাছে যাওয়ার সুযোগ পাইছি, রফিকুল আমিন স্যারের কাছে যাওয়ার সুযোগ পাইছি, মোহাম্মদ হোসেন স্যারের কাছে যাওয়ার সুযোগ পাইছি। এটা হয়তো আমার মতো বহু ডায়মন্ড বাংলাদেশে পড়ে থাকতো যদি দুর্যোগ না আসতো। আর ব্যক্তিগত জীবন থেকে যেটা বলবো যে খুব বেশি অর্থনৈতিকভাবে সচ্ছল ছিলাম সেটা বলবো না, আবার অসচ্ছলও ছিলাম না, কারণ গভর্নমেন্ট চাকরি করছি, হালাল ইনকাম, যতটুকু চলার জন্য দরকার ছিল ওটুকু ছিল। কিন্তু আসলে প্রকৃতপক্ষে লাইফের শত্রু কারা ছিল, বন্ধু কারা ছিল, আমাকে দুর্দিনে কে সহায়তা করবে, ওই মানুষগুলাকে আমার চেনা হয়েছে, মানুষ চিনতে পারছি এই 12 বছরে। হ্যাঁ, হয়তো না খেয়ে থাকিনি, আল্লাহ রিজিক যতটুকু যেভাবে যে অবস্থায় ছিল ভালোই ছিলাম। শুক্রিয়া আদায় করবো কেন, কারণ বেঁচে আছে এই স্বপ্নটা দেখতেছি আমি। আমার একটা বোনের কথা আজকে বলবো, সুফি আহমদ রোজন সাহেবের মা সমীরণ আক্তার, উনি আমাদের ফ্যান্টাস্টিকের একজন ডাইরেক্টর ছিলেন এবং উনি মারা গেছেন ক্যান্সার আক্রান্ত হয়ে করোনাকালীন সময়। আমারও করোনা হয়েছিল, আমরা দুই বোনই খুব খারাপ অবস্থায় ছিলাম। আমি করোনা থেকে বেঁচে আসছি, আমার বোনটা মারা গেল ক্যান্সারে। উনি ওনার প্রতি নামাজে উনি রফিকুল আমিন স্যারের জন্য দোয়া করতো, উনি কান্না করতো যে রিনা আমি কি কখনো, আমি দেখে যাবো যে আমিন স্যার বেরিয়ে আসছে। উনি কোনোদিন বিশ্বাস করতো না যে এই লোকটা কোনোদিন অন্যায় করতে পারে। একজন মা কিভাবে সন্তানের পাশে, রোজন কিন্তু তখন একদম বেকার হয়ে গেল, ওর ডেস্টিনিতে কোনো কাজ নাই, পারিবারিক ভাবে অনেক সমস্যা, স্বাভাবিকভাবে একটা বড় ছেলে সংসারের, তার বাবা ছিল না, মা এত স্বপ্ন মতলবের মানুষ, কি পরিমাণ নোংরা মন্তব্য ওরা আমার পিছনে মানুষ করতো সেটা শুনছি, কিন্তু হজম করছি, আল্লাহ আল্লাহ ধৈর্য ধরার সুযোগ দিয়েছে। এখন ভালো লাগে কেন, এরা তখন যেই মানুষগুলো আমাদেরকে খারাপ কথা বলতো আজকে তারা বলে আমরা জানতাম যে আপনারা ঘুরে দাঁড়াবেন। এটুকুই অর্জন, আমি মনে করি যে এটাই আমাদের অর্জন। আমরা এখনো দাঁড়াইতে পারিনি, আমরা দাঁড়াবো ইনশাল্লাহ। কিন্তু রফিকুল আমিন মাত্র বের হয়েছে, এখনই তাদের পক্ষ থেকে কথা আসা শুরু হয়েছে যে আপনারা দুজন মা ছেলে মিলে যা করছেন, তখন আমরা বলছি আপনারা ভুল করছেন, এখন বললাম যে আপনারা সঠিক ছিলেন, আপনারাই সঠিক, লাইফ আপনারাই চিনেন, আপনাদের দ্বারাই হবে। তো আমি মনে করি যে মানুষের মুখেই জয়, মানুষের মুখেই ক্ষয়। এরা খারাপ কথা এরাই বলছে, এদের থেকেই আবার আমাদের, আমরা যে জায়গাটার মধ্যে ভুল করি নাই, আমরা আমরা যে মানুষ ঠকানোর জন্য এই জায়গাটাতে আসি নাই, রফিকুল আমিন স্যার যে মানুষ ঠকানোর জন্য কাজ করে নাই, আমরা একটা একটা পরিস্থিতির শিকার। আমি এই বিষয়টাকে এভাবে নিলাম যে বাংলাদেশ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী উনি বিএনপির মানুষের উপরে যারা রাজনৈতিক দল, ওদের বিনা কারণে উনি শাস্তি দিচ্ছে, জেলে দিছে। তা আমরা তো জেল খাটি নেই। রফিকুল আমিন স্যার বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে, সেই লোকটা 12 বছর জেলে ছিল, কিন্তু আমি তো বাইরে ছিলাম, আমাকে তো জেল খাটতে হয় নাই, আমার ফ্যামিলির কাউকে তো আমার জন্য মামলা হামলা শিকার হইতে হয় নাই, আমার সন্তানকে তো বলতে হয় নাই যে আমার মা জেলের আসামি। রফিকুল আমিনের সন্তানকে কিন্তু এটা ভোগ করতে হয়েছে। তো ওনার মতো মানুষ যদি জেল খাটতে পারে, আমি মনে করি আমরা বাইরে থেকে আমরা আমরা ওনাকে বুঝি এই জায়গাটা। এবং আমাদের এই লাখো কোটি মানুষের দোয়া ওনার জন্য, আমরা সব সময় দোয়া করতাম যে উনি যেন সুস্থভাবে বেঁচে থাকে, উনি বেরিয়ে আসবে, এই এই বিশ্বাসটা আমাদের মধ্যে কোনো ঘাটতি ছিল না। কিন্তু ওনার সুস্থতা চাই, এখনো চাই যে আল্লাহ যেন উনি যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশে আসছে, উনি কানাডা চলে যেতে পারতেন, ওনাকে যেই সুযোগ তৎকালীন সরকার দিয়েছিল, উনি যদি চলে যেত, আমাদের করণীয় কিচ্ছু ছিল না। আমরা কি করতাম, উনি জীবনের বয়ে তো করতে পারতো এটা যে ওনার ফ্যামিলিকে একটা ইয়ে করে ওনাকে সরাই দিতে পারতো, কিন্তু উনি তো পলায় নাই। উনি উনি জেল খাটছে, উনি শাস্তি শাস্তি ভোগ করার কথা ছিল না, কিন্তু ওনার ভাগ্যে ছিল। এবং উনি এই কষ্টটা ভোগ করার কারণে ওনার টিমেও যে সমস্যা ছিল, ওনার টিমেও যারা রাজনীতি, যারা দুর্নীতি করছে, যারা ওনার বিরোধিতা এখনো করতেছে, ফেসবুকে করতেছে, ওপেন করতেছে, এই মানুষগুলা উনিও বুঝতেছে, আমরাও বুঝতেছি। তো ওইটা নিয়ে আমরা মন খারাপ করবো না। পিছনে ওনার কে বিরোধিতা করলো, ফেসবুকে কে কি দিল, এটা আমিন স্যার যেহেতু আছে, উনি জানেন এখানে কি করতে হবে, উনি উনি প্ল্যানার। আর উনি আরেকটা কথা বললেন যেটা আমার খুব ভালো লাগছে, যে 12 বছর আমি তো প্ল্যান করছি, সুতরাং এখন প্ল্যান নিয়ে আর চিন্তা করার আলাদা করে দরকার নেই। উনি সময় পাইছে, সুস্থভাবে প্ল্যান করছে, সেই প্ল্যান বাস্তবায়নে আমরা চেষ্টা করব সকলে, যে যেই জায়গায় যে অবস্থানে আছি, আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা এই এই প্রতিষ্ঠানটাকে দাঁড় করাবো। এই প্রতিষ্ঠানটা প্রাণের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটাকে আমরা ভালোবাসে আজকে এই জায়গায় আসছি। তো আমি আমি চাইবো যে আজকে যারা এই লাইভটা দেখলেন,
আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে আপনার আপনার কাজটাকে শুধু আপনি করেন। আমরা পিছনে কারো প্রশ্নের উত্তর দিব না, আমরা শুধু আমাদের কাজটাই করবো। আজকে থেকে ইয়ে হলো যে আমরা যখন যেই নির্দেশনা পাবো রফিকুল আহমেদ স্যারের, সেই অনুযায়ী আমরা কাজটাতে ঝাঁপাই পড়বো। আমরা যেই 12 বছর সময় নষ্ট হয়েছে ওইটা যেন আগামী 12 বছর আমাদের না লাগে, ওইটা যেন আমরা 3 ভাগের 1 ভাগ সময় ওই টার্গেটে আমরা বুঝতে পারি। আমরা তখন ডায়মন্ড সেট আপ নিয়ে কাজ করছি, এখন আমরা ক্রাউন অ্যাম্বাসিডার নিয়ে চিন্তা করি। আমার টিম থেকে যেন ক্রাউন অ্যাম্বাসিডার বের হয়, সেই চেষ্টা করে সেভাবে দেশকে যাতে আমরা মুক্ত করতে পারি। এদেশের মানুষকে যেন রুটি রুজির জন্য কোনো দুর্নীতির আশ্রয় নিতে না হয়, কোনো রাজনৈতিক পরিচয় দিয়ে আমি অমুক এই পরিচয়টা দিতে না হয়। সে যেন নিজেরটাকে নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে, 10টা মানুষের কাজের সুযোগ দিতে পারে। আমরা নিজেকে সেইভাবে তৈরি করবো। আর শহীদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আজকে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। না না, এবং আপনাকে আমি আপনার কোনো প্রোগ্রাম মিস করি না, আমি প্রত্যেকটা প্রোগ্রামে থাকি এবং আমি চেষ্টা করবো আমার লাইফ দিয়ে। আমরা আমরা দুজনেই আছি আপনার ইয়েতে, আমার হাজবেন্ডের সাথে আছে। আচ্ছা আচ্ছা, তো দোয়া করবেন আমরা হ্যাঁ যেন অবশ্যই আপনার সাথে আপনার এই যুদ্ধে যেতে পারি। আমাদেরকে শুধু একটু ডাকবেন, আপনি আপনার না ডাকে ইনশাল্লাহ, সবসময় সাড়া। ভালো থাকবেন, আজকে ভালো ইনশাল্লাহ। লাগলো আপনার লাইফ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনাকে আসসালামু আলাইকুম অসংখ্য ভাই। ধন্যবাদ। আপনিও এই প্রোগ্রামে এসে কথা বলে প্রোগ্রামটাকে আলোকিত করেছেন। আমাদের দর্শক শ্রোতারা আশা করি আপনার কাছ থেকে একটা মানে তিক্ত অভিজ্ঞতা আপনার জানতে পারলো তারা। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা ধন্যবাদ। তো এবার আসেন এমডি বাদল হাওলাদার, আপনি বলেন প্লিজ। হ্যাঁ, বাদল হাওলাদার, আপনি ক্যামেরাটা অন করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন? আছি, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো আজকে সরাসরি সুযোগ পেলেন, বলেন আপনার বক্তব্য আমাদেরকে একটু তুলে ধরেন। আমার জয়েনিং হলো 2006 সালে। ওখান থেকে কাজ করে আমি 2 সেন্টারে প্লাটিনাম, 1 সেন্টারে এক্সিকিউটিভ। ও মাশাল্লাহ, অবস্থান তো অনেক এখানে ভালো। জি আর আমি এখানে অনেক টাকা ইনভেস্ট করছি। জি। শেয়ার আছে এবং বর্তমানে যাওয়ার পরে আমার বিনিয়োগ করা 2016 সালে। তখন স্যারের কাছে টাকা দিয়ে এসেছি পিজি হাসপাতালে। সবই মানিসও আছে, সমস্যা নাই। তবে আমরা একটু এমন জায়গায় চলে গেছিলাম যা মানুষের কাছে থেকে দূরে থাকতাম, ভাই বোন আত্মীয় স্বজন এবং পাড়া পিতৃ সবার কাছ থেকে। যেমন পচা কাটাগুলো খাওয়া যায় না, ওরা ফালা দিতে হয়, এই পর্যন্ত চলে গেছি আমরা। এখন আমরা সবাই মিলে কিভাবে স্যারদেরকে হাত শক্তিশালী করে আমরা দ্রুত আমরা কাজ করতে পারি, এটাই আমার চাওয়া। একজন তাদের হাত কিভাবে শক্তিশালী, প্রয়োজন বোধে আমরা আরো বিনিয়োগ করবো তার কাছে, যে স্যার কিভাবে আমরা দ্রুত ব্যবসা করতে পারি, এই ব্যবস্থা করেন আমরা। যে আমরা পচা কাটার মতো ভাবি যে ফালা যদি না লাগে কিলো, সেটা আসছে এবং ভবিষ্যতে থাকবে, সেই জন্য যত প্রয়োজন পদে হোক আমরা আছি ইনশাল্লাহ। কারণ আমি আচ্ছা, 10 সালের পর থেকে যে এই যে সমস্যা হয়েছে, তারপর থেকে আমি লেগে আছি। তখন আমার বলতো মানুষে যে এখন আমাদের খুব খারাপ লাগে। বাদল ভাই আপনার মনে হয় নেটওয়ার্ক সমস্যা করতেছে। বাদল সাহেবের নেটওয়ার্ক প্রবলেম। রফিক, বগুড়া। রফিক, আপনি বগুড়া থেকে আপনি কথা বলেন। আমাদের বাদল নেটওয়ার্ক সমস্যার কারণে একটু পিছিয়ে আছে। হ্যাঁ, জি রফিক ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি ক্যামেরাটা অন করেন, আমাদের প্রিয় দর্শক শ্রোতারা আপনাকে দেখতে আপনি যেন দেখতে পায়। একটু আমাকে একটু টাইম দিবেন। জি, হ্যাঁ বাদল হাওলাদার, আপনি আবার আসেন। আচ্ছা, আমি একটু পরে করছি। জি বাদল হাওলাদার, আপনি আবার আসেন।
মাইক্রোফোনটা খুলে নেন বাদল হাওলাদার। হ্যাঁ, ওকে। হ্যালো। জি, হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, বলেন। এখন আপনি এই যে 2012 সাল থেকে এ পর্যন্ত যে মিটিং করে আসছেন, আমি প্রতিটা মিটিং আমি দেখতাম, এবং যে হাসান ভাই আছে, হাসান ভাইয়ের মিটিং গুলো আমি দেখতাম। আমি এই এইটার দিকে থেকে নিজেকে নিজেকে মানে অনেক সাহস রাখতাম, কারণ মানুষের কাছে টাকা দিছি। ওই যে গাজুল আজম টিকু ভাই আছে না, মিরপুর মার্কেটিং এরা হ্যাঁ, উনি জি, অফিস করছিল মিরপুরে। ওনার 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 মাধ্যমে আমরা টাকাগুলো জমা দিছি, পরবর্তীতে 40,000 টাকা মতন জমা দিছি। আহ, এখন আমাদের ভালো কোনো ওর কোনো কথা না, কথা হলো একটাই, আমরা কিভাবে কাজ করতে পারি সেই ব্যবস্থা করবেন আপনারা। আমরা দ্রুত কাজ করতে চাই। ঠিক আছে, সেই কাজ করার পরিবেশ অলরেডি চলছে। হ্যালো। লাইসেন্স, হ্যাঁ, জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি মনে হয় নেটওয়ার্ক প্রবলেম আপনার এখানে। হ্যাঁ, রফিক ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আমাদের বাদল ভাইয়ের নেটওয়ার্ক প্রবলেম, তাহলে আপনি কথা বলেন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। রফিক ভাই, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আছি আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। খুব আপনাকে অসংখ্য ভালো ধন্যবাদ। লাগতেছে ভাই আজকের আজকে তো প্রোগ্রামটা, আমরা, জি, বিশেষ করে হ্যাঁ যে ম্যাডামের কথা শুনলাম, খুবই ইন্সপায়ার্ড হইলাম ওনার কথাগুলো শুনে। আহ, আসলে আমি জয়েন করেছিলাম 2010-এ। হ্যাঁ, আমি একজন সাইকেল হোল্ডার, আমি 6 সাইকেল হোল্ডার। বাট আসলে যখন শুরু করেছি, তারপরে যখনই রানিং এ উঠছি, তারপরে তো আসলে কোম্পানি এই অবস্থায় গেল আর কি। তো মানে সেইভাবে তো আসলে আগাইতে পারিনি, কেবল শুরু করছি আর কি। আহ, তো ইনশাল্লাহ ইচ্ছা আছে ভালোভাবে ভালো কিছু করার, আপনার সহযোগিতা থাকলে হয়তো বা আগামী দিনে ভালো কিছু করতে পারবো, বিশ্বাস করি। তো আমি আসলে আগে যেভাবে কাজ আপনি করতাম, আপনি কোথা এখন থেকে এইভাবে আসলে যুক্ত হয়েছেন? আপনার ডেসপারেটলি তো, এইভাবে হচ্ছে না, হ্যাঁ, বিকজ অফ আমি রফিক ভাই, আপনি তো অলরেডি কি বলে, যে মানে আমি বগুড়া থেকে, তারপর আপনি যদি মূলত বগুড়া থেকে। হুম, জি, বলেন। আচ্ছা, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, আমার বাসা বগুড়ায়। আমি বর্তমানে একটা হাই স্কুলের ইংরেজি শিক্ষক হিসেবে আছি, অ্যাসিস্ট্যান্ট টিচার। পাশাপাশি একটু কনস্ট্রাকশন বিজনেস করি। এইটা হলো আমার মানে মানে বেসিক পরিচয়। আর D2K তে আমি 2010-এ জয়েন করেছি শেয়ার হোল্ডারের মাধ্যমে, মানে শেয়ার করে করে আর কি। মানে আমি স্টার্টিং করছিলাম শেয়ার দিয়ে। সেই সময় যে আমাদের মাল্টিপারপাসের শেয়ারটা চলতেছিল, সেই শেয়ার দিয়ে আমি শুরু করেছি। তো ইনশাল্লাহ কাজ করতেছিলাম, কাজ করতে করতে তো এই যে কেবল রানিং হয়েছে আমার। হ্যাঁ, মোটামুটি একটা টিম তৈরি হয়ে গেছে আমার, ঢাকায়, আপনার মোটামুটি বগুড়াতে, শরীয়তপুরে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় মোটামুটি আমার একটা টিম তৈরি হয়ে গেছিল। তো এই টিমটা নিয়ে চালু করতে করতেই তো কোম্পানি ফ্লপ ডাউন করলো আর কি, এই অবস্থায় থাকলো আর কি। যার কারণে তো এই 12 বছরে অনেক বিজনেস করছি মাঝখানে আমি। চাকরিতে আমি জয়েন করছি 2015-তে। তার আগে আমি কিছু ব্যবসা করছি, আমি পাম অয়েলের প্রজেক্ট করছি, আমি কক্সবাজারে কিছু শুটকি মাছের ব্যবসা করছি, আমি গার্মেন্টস করছি, সবকিছুতেই ফ্লপ। হ্যাঁ, তো ফ্লপ মারার পরে তারপরে তো আমি চিন্তা করলাম যে আমি নিবন্ধন করা আছে। আমার এক ফ্রেন্ড পরামর্শ দিল যে ভাই আপনি ইয়ে করেন, ভাই তুমি দোস্ত একটা কাজ করো, আগে চাকরিতে ঢুকো, তারপরে যা করার করো হয়নি। তারপর আমি 2015 সালে একটা হাই স্কুলে জয়েন করি, এবং সেখান থেকে সেই অবস্থায় আছি। পাশাপাশি একটু ঠিকাদারি করি আর কি, কনস্ট্রাকশন বিজনেস। আমার নিজস্ব একটা ফার্ম আছে, রাজিন এন্টারপ্রাইজ নামে। তো সেইভাবেই চলতেছি আর কি। তা আমি গতদিন রফিকুল আমিন স্যারের সাথে সাক্ষাৎ করেছিলাম। আমাকে খুব ভালো লাগছে যে বিগত দিনে যারা ডায়মন্ড, অনেকেই তার সাক্ষাৎ পায়নি, তার প্রোগ্রামে পায়নি কে, কিন্তু আমি তার সাথে ফেস টু ফেস মিট করলাম, এটা আমার জন্য একটা মানে গ্রেট ইন্সপিরেশন। তো আমি খুবই ভালো আপনাকে লাগছে। বলি, ডায়মন্ডরাও, আমি আপনাদের হ্যাঁ, সাথে থাকতে আপনাকে চাই। বলি, আপনাকে একটা তথ্য প্রদান করি। ডায়মন্ডরাও অলমোস্ট জি, যারা দেখা করতে চেয়েছে, তারা দেখা করতে পেরেছে, কথা বলেছে। উনি কাউকে আচ্ছা, কাউকেও না আমি দেখা করার বলতেছি জন্য যাদের এরকম, হ্যাঁ, ডায়মন্ড আপনার সেলিব্রেশন কাছেও হয়েছিল, রিকোয়েস্ট। অনেক হ্যাঁ, সেলিব্রেশনে আমিন স্যার ছিল না হয়তোবা, সেই কথা বলতেছিলাম। আচ্ছা আচ্ছা।
ঠিক আছে। হ্যাঁ, সেই সময়টার কথা বলতেছি, যে অনেকেই ওই সময়টাই ছিল 12 সালের আগে, যে ওনাকে কাছে পাওয়া, ওনাকে সামনাসামনি দেখাটা অনেক বিশাল একটা বিষয় ছিল, দুঃসাধ্য ছিল আর কি। তো সেই হিসেবে এখন আমরা যারা একজন সাইকেল হোল্ডার হয়েও আমি তাকে পাচ্ছি বা তার সাথে ফেস টু ফেস কথা বলতে পারতেছি, এটা আমার জন্য বা আমাদের মতো লেভেলের লোকজনের জন্য কিন্তু একটা গ্রেট অ্যাচিভমেন্ট আমি বলতে পারি, এই দৃষ্টিকোণ থেকে আর কি। তো আমি মনে মনে প্ল্যান করছি, মানে আমি খুব রিসেন্ট আর কি আপনার ডিটুকে যে শেয়ারটা, আমি 1 লাখ টাকার একটা শেয়ার নিব। Well, আপনার সিদ্ধান্ত নিয়েছি 2-1 এর মধ্যে আমি নিয়ে নিবো আর কি। আর আমি কাজটা ডেসপারেটলি করতে চাই, আপনি সহযোগিতা করবেন। আমার আপলাইন শাকিল ভাই আছে। শাকিল ভাই অত্যন্ত মানে একজন ডেডিকেটিভ পারসন, মানে টুয়ার্ডস অ্যাসোসিয়েটস, মানে অ্যাসোসিয়েটকে সে যেভাবে টেক কেয়ার করে, বিশেষ করে আমাকে সে যেভাবে মানে গাইডলাইন দিছে এবং যেভাবে তুলে নিয়ে আসছে, আমি স্টুডেন্ট লাইফে অত মনোযোগ সহকারে পড়াশোনা করিনি যতটুকু ডেস্টিনির পিছনে কাজ করছি, এবং তার সহযোগিতার কারণে আমি ট্রেনিং রুমে থাকলে সে ঘুমায় গেলে আমাকে পিছন থেকে গা টিপে দিয়ে মানে ঘুম ভাঙিয়ে দিত, এভাবে কাজ করতো, মানে প্রচন্ড মানে একজন মানে আপলাইন, যে একজন টিচার আর কি, টিচারের চেয়ে বড় কিছু সে, মানে সে আমাকে যেভাবে সহযোগিতা করছে, মানে আমি রিয়েলি মানে গ্রেটফুল টু মানে শাকিল ভাই এবং আমার আপলাইন সবুজ ভাই পিএইচডি দুইজনের প্রতি আর কি। তো ঠিক আছে, তারা আমাকে যেভাবে তুলে নিয়ে আসছে আর কি, খুবই তাদের প্রতি আমি কৃতজ্ঞ আর কি। থ্যাংক ইউ, তো এই আর থ্যাংক কি, ইউ। ধন্যবাদ। আর রফিক, আপনার আপনাকে সহযোগিতা অসংখ্য করবেন ধন্যবাদ। ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ, অসুবিধা নেই। আমরা সবাইকে এবার স্টাইল কিন্তু ভিন্ন, অনলাইনের কারণে আমরা কিন্তু এবার সবাইকে হেল্প করতে পারবো ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ জি, আপনাকে, থ্যাংক ইউ। আপনার আচ্ছা, আসসালামু কথা আলাইকুম। আমাদের এই ফোরামে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবারও দেখা হবে কোনো একদিন। জি, আপনাকেও বাদল ধন্যবাদ। হাওলাদার, আপনি আসেন, আপনি কথা বলেন, বাদল হাওলাদার। আসসালামু আলাইকুম। শুনতে জি, পাচ্ছেন? হ্যাঁ, এবার হ্যাঁ আপনি বলেন, আপনার কথা তো অর্ধেক ছিল ওই অনলাইন আপনারা নেটওয়ার্কের কারণে। হ্যাঁ, আপনারা যে দুজনে যে কাজটা করেছেন, হাসান ভাই এবং আপনি, আপনি যে 2012 সাল থেকে পাওয়ার পর থেকে যে আমাদের কি যে একটা উপকার হয়েছে, আমাদের আপনার তো নাই। আপনি সিএনএর মধ্যে কামরুল ইসলাম বরিশাল বাড়ি, ডায়মন্ড কামে, ডায়মন্ড হচ্ছিল মৌরি, এই যে প্রোগ্রাম করছে ওখানে। সে এখন নাই, সে নতুন কোম্পানি করছে, বিভিন্ন রকমের তার নাই কেউ, আমি একাই আছি এখন। আমি আসছি মানে পিছনে নাই, আগেও না, কেউ না, কিছু না, খালি আমি একাই আছি এখন। অনেকে বলে যে তোমার ইনভেস্ট আছে দিকে তুমি এখানে আছো। আমার অনেক টাকা ইনভেস্ট, এবং আমার ভাই ব্রাদার অনেকে ইনভেস্ট করা আছে, এই জন্য তুমি আছো। আর অন্য লোকগুলা বিভিন্ন জায়গায় চলে গেছে, বিদেশে গেছে, চাকরি বাজার করে, প্রতিষ্ঠান খুঁজছে, এই বিভিন্ন রকমের। এখন যাই হোক, আমার কথা হলো একটাই, ইনশাল্লাহ। হ্যাঁ, জি বলেন। হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন প্রতিষ্ঠান করছে, আপলাইন ডাউনলাইন সবাই করছে, হ্যাঁ, আমি জানি। আর আজ পর্যন্ত আমার ওইসব কোম্পানিতে আমার নিতে পারে না। যেমন কিছু লোকের নাম বলবো না, এক সময় বলবো, তার কোম্পানি খুলে আমাকে নেওয়ার জন্য বহুত প্রলোভন দেখাইছে। তুমি তো পিএইচডি হতে পারো না, তুমি ডায়মন্ড হতে পারো না, তুমি তাহলে কিসের জন্য বসে আছো, হ্যান ত্যান। আমি কিসের জন্য বসে না, আমার যে শুরু করছি জীবনে, আমি এখানে শেষ করবো ইনশাল্লাহ। এটা কোনো আমার আর কোনো অন্য কোনো এমএলএম বলে বললে আমার আমি যাবো না। কারণ আপনার এমএলএম করতে নোবেরা, আমরা জানি হয়তো, তো এটা উপরে ওই যে পল্টন মরিয়া করছিল, কামরুল ইসলাম বরিশাল বাড়ি, ঠিক আছে, যাই হোক, একজনের নাম অসুবিধা নেই। বললাম। হ্যাঁ, আর আরো যাই কয়েকজন হোক, খোঁজে, জি, যাই হোক, খোঁজে করুক, আমি একমাত্র যাই নাই, কারণ আমার পায় নাই, এখন ওই 12 বছরে পায় নাই। কারণ আমি তাকে প্রয়োজন বলছি যে আমি একটা ব্যবসা করে খাবো, ছোট মোটো ব্যবসা করে খাবো ট্রেডিশনাল, তারপর আমি অন্য কোনো ইমেল করবো না, এটা আমাকে নিয়ে কার লাভ হবে না। এবং আমার ডাউনলোড আমরা যে সাকসেসফুল ছিল ব্যবসায়ী পার্টনার, তারাও খুঁজছে, তারাও লাভবান হয়েছে, মানে ওরকম হতে পারে না। তারপর আমিও যাই না, ইচ্ছে করে যাই না। আমি যাইতাম, যাই ঘুরে ঘুরে চা পানি খেয়ে আসতাম, আমি যাই না কখনো। কারণ আমি এটা এখন বলবো না, পরে এক সময় বলবো তারা কি জি। করছে না করছে। এবং আমার মানে আমার এক আপলাইন, সে আমার কাছ থেকে 7 লাখ টাকা নিয়ে গেছে, আচ্ছা, ওইটার যাক, বলছে আমরা শেয়ারে। হ্যাঁ ওই জিনিসগুলো নিয়ে আমরা পরে কথা বলবো ইনশাল্লাহ। আপনার যদি এরকম কোনো কিছু থাকে আমরা পরবর্তীতে আমি বলবো আপনার, অবশ্যই, আমার কাছে ঠিক হ্যাঁ আছে। আপনি যেন ন্যায্য, বাকি হ্যাঁ, যখন আমার কাছে চেক আছে, চেক দিয়ে গেছে, আমি চেক দিয়ে গেছে কারণ কি, আমার কাছে টাকা তো দেয় নাই। তাই করে আমি পরে বলবো, মানে আপনি যদি দুজনের আমি কি বলি বুঝতে পারবো না। আপনারা যে 2012 সাল থেকে এ পর্যন্ত আপনারা লেগে আসছিলেন, বা আপনার যে প্রোগ্রাম দেখে আমি যে উৎসাহিত আছি, আনন্দ আছি। এবং আমি 2016 সালে আমি স্টক করছি, আমি কথা বলতে পারি না।
চেষ্টা করছি ওই টিপু ভাই আপনার ভারী ভাই আর টাকার শোকে না, অন্য কোনো কারণে না, জাস্ট আমার প্রেশার বাইরে গেছে, আমি বুঝতে পারি না, চেষ্টা করছি। এখন অসুস্থ, আমি দূরে আছি। তবে আপনাদের প্রোগ্রাম আমি সব সময় দেখতাম। আপনাদের দুজন প্রোগ্রাম, আপনি যদি কোন সময় প্রোগ্রাম কোন সময় কি করবেন, এটা আমার সবসময় নলেজ থাকতো, আমার সবসময় চিন্তা থাকতো যে আমি কোন সময় প্রোগ্রাম দেখবো। জি জি, থ্যাংক ইউ বাদল ভাই, আপনার মনে হয় নেটওয়ার্ক সমস্যা করতেছে। হ্যাঁ, আচ্ছা বাদল ভাই, তার কথাগুলি আমরা শুনলাম। তো এখন যেহেতু নেটওয়ার্ক প্রবলেম করতেছে, আমি মূল পর্বে আমি একটু সমাপ্তি টানতে চাই। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদেরকে দেখেন এবং শুনেন, আজকে যেহেতু আমরা ওপেনলি লিঙ্কটা দিয়েছি, আমাদের বেশ কয়েকজন বন্ধু তারা স্বপ্ন দিয়ে করেছেন, আরো কয়েকজন ওয়েটিংয়ে ছিলেন। আসলে একসাথে বেশি মানুষকে কথা বলার সুযোগ দেওয়ার হলে কেউ পরিচ্ছন্নভাবে কথা বলতে পারে না, যেই কারণে আমরা স্বল্প সংখ্যক যারা আছে তাদেরকে দিলাম। ইন ফিউচারেও আমরা ওপেনলি দুই একজনকে এভাবে কথা বলার সুযোগ তৈরি করে দেব, কারণ বেশি মানুষকে যদি আমরা কথা বলার সুযোগ দিই, আসলে কারো কথাই পরিষ্কারভাবে শোনা যায় না। তো সেই নিরিখে আমি আজকের প্রোগ্রামটি এখানে সমাপ্তি টানবো আস্তে আস্তে। মুদ্রা কথা আমি আপনাদের বলতে চাই, সেটা হলো, আপনারা জানেন যে আমাদের ডেস্টিনির আপনার লাইসেন্সের জন্য একটি বোর্ডের তরফ থেকে একটি টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই টিম তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অচিরেই তারা একটা ভালো সংবাদ আমাদেরকে দিবে, এবং এই সংবাদের মাধ্যমে ডেস্টিনি 2000 লিমিটেডের ব্যবসা পুনরায় আবার চালু হবে, এবং সামগ্রিকভাবে আমরা যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে আমরা এগিয়ে যাব। তো যারা আমাদেরকে দেখলেন এবং শুনলেন, তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা। তাহলে দৃষ্টি, যারা বিনিয়োগকারী, তাদের দৃষ্টিভঙ্গি আপনারা শুনলেন। পাশাপাশি আমিও বেসিক কিছু আলোচনা করি সমসাময়িক প্রেক্ষাপটের উপরে। এই জিনিসগুলি, মানুষের তথ্যগুলি পরিচ্ছন্নভাবে থাকা দরকার বলে আমরা মনে করি। এখন আপনারা যারা আমাদেরকে দেখেন এবং শুনেন, তাদেরকে বলবো, এবং পরবর্তীতে যারা আমাদের এই প্রোগ্রামটি দেখবেন, প্লিজ সকলেই বিনিয়োগকারীদেরকে এই সঠিক তথ্যগুলি প্রদান করার ক্ষেত্রে ভূমিকা রাখবেন। কারণ আমাদের এই 12 বছরের এই আজকের এই অবস্থান তৈরি হয়েছে আমরা সঠিক এবং সত্য তথ্য তুলে ধরার কারণে, এবং এটাই নিষ্ঠুর বাস্তবতা। এবং এই কারণে আমাদের প্রতিষ্ঠানের সম্পদ লুট করার একটা পরিকল্পনা ছিল একটা গোষ্ঠীর, যেটা তারা আল্লাহর রহমতে পারে নাই। তো ইনশাল্লাহ এগুলি আরো জানতে পারবেন, আগে পরিষ্কার করে তৈরি হোক। এগুলি নিয়ে আমরা এখন কথা বলতে চাই না, এখন আমরা শুধু ফরওয়ার্ড মুভ করতে চাই। সবাই মিলে আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের আঙ্গিনাটা আবার আগের চেয়ে সুন্দরভাবে মুখরিত করে অত্যন্ত চমৎকার পরিবেশে আমরা একটা ব্যবসায়িক পরিবেশ তৈরি করব। এবং আমরা আসলে এখানে ব্যবসা করি না, আমরা আমাদের এখানে জীবন গড়ি। আসলে আমরা এখানে ব্যবসা করি না, আমরা আসলে পিকনিক মেজাজে কাজ করি। তো এটা কিন্তু, এটা যে কোনো জায়গায় পাওয়া এত সহজ বিষয় না। তো যাই হোক, সবাই যারা দেখলেন শুনলেন, ডেস্টিনি আঙ্গিনায় আপনি আনন্দের সাথে আপনার মানে কর্মজীবন মুখরিত করে ভূমিকা রাখতে পারবেন, এটা আমি আমার জায়গাতে বিশ্বাস করি। এবং আমরা যারা ডেস্টিনিতে কাজ করেছি বিগত দিনে, আমরা এটা জানি। তাহলে এখানে কাজের পরিবেশ অত্যন্ত স্বাধীন চেতা মনোভাব নিয়ে এবং আনন্দময় সময় কাটবে আপনার। প্রতিদিন প্রতিনিয়ত নিজেকে গড়ে তুলবেন, এরকম একটি এনভায়রনমেন্ট এখানে আছে। সবাই ব্যবসার জন্য প্রস্তুতি নেন, আবার সবাই আমরা একসাথে হয়ে আমাদের যে টোটাল প্রতিষ্ঠানের ড্রিম আমরা সবাই মিলে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। তো বাদল ভাই সহ যারা আমাদের এই প্রোগ্রামে আজকে কথা বললেন, তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। লাইভটি অলরেডি প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে। আমি এই মুহূর্তে আর কোনো আলোচনা না করে আজকের লাইভটি এখানে সমাপ্তি টানছি। ইনশাল্লাহ আবারও দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো আলোচনায়। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।